দেবাঞ্জন, তোমাকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। তুমি এখন তোমাদের পার্টি কংগ্রেস মাদুরাইয়ের পথে আছো। আহ, হ্যাঁ, বলো। দেবাঞ্জন, রামনবমী নিয়ে তোমার একটা বিবৃতি ঘিরে কিন্তু রাজ্য রাজনীতি সরগরম। তুমি বলেছো যে রামনবমীতে প্রয়োজনে পথে থাকবে এসএফআই, রাত পাহারা দেবে এসএফআই। বিষয়টা একটু ডিটেলে বলো। বিষয়টা হচ্ছে যে রামনবমীকে কেন্দ্র করে এই মুহূর্তে যেভাবে গোটা রাজ্য জুড়ে একটা মানে রামনবমীর রাজনীতিকরণ করবার চেষ্টা করছে বিজেপি, এবং সেটাতে সমান তালে মদত দিয়ে যাচ্ছে তৃণমূল, তার বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা রাস্তায় থাকব। রামনবমী পশ্চিমবাংলার চিরন্তন সংস্কৃতির সঙ্গে সাযুজ্যপূর্ণ নয়। এটা পরবর্তীতে যেহেতু বাংলার মাটিতে গোটা দেশের নানান সংস্কৃতির একটা বিক্রিয়া ঘটেছে এবং বাংলার মাটি সমস্ত সংস্কৃতিকে আপন করে নিয়েছে, সেইভাবেই রামনবমী বাংলার মাটিতে তার উৎসব আকারে রামনবমীর প্রচলন শুরু হয়েছিল। এবং তার পরবর্তী সময়ে রামনবমীর যে ধাঁচা ছিল, যে ধরন ছিল, আমি নিজে উত্তর কলকাতার ছেলে, সেন্ট্রাল অ্যাভিনিউতে রাম মন্দির, সেখানে 7 দিন ধরে রামনবমীর উৎসব হতো এবং গোটা চত্বরে মাইক লাগিয়ে তুলসী দাসের রামায়ণ পাঠ করা হতো। এইটা ছিল রামনবমীর মানে বহিঃপ্রকাশ। রামনবমী উৎসবের বহিঃপ্রকাশ ছিল এইরকম। কিন্তু এখন যেটা হচ্ছে, একটা রাজনীতির রং লাগিয়ে মানুষের উৎসবকে রাজনীতির উৎসবে পরিণত করবার চেষ্টা হচ্ছে। অস্ত্রের মিছিল আমরা দেখেছি তো কয়েক বছর আগে এই রামনবমীর মিছিলেই 18 বছরের একজন ছেলে, তার হাতে ওয়ান শাটার বন্দুক। অতএব পশ্চিমবাংলায় মূল যে চামড়ায় ঘষা লাগা দাবি দেওয়া, সেইগুলোর মাধ্যমে মানুষের ঐক্যবদ্ধ হওয়ার জায়গা, সেই জায়গাটাকে আটকানোর জন্য রামনবমীকে ব্যবহার করছে এই বিজেপি এবং তৃণমূল বোথ, মানুষের মধ্যে একটা ভেদাভেদ তৈরি করবার জন্য। যেরকম হেট মঙ্গারিং করা হচ্ছে এখন, প্রত্যেক দিন বিজেপি নেতারা যে ধরনের ঘৃণা ভাষণ দিচ্ছে, রাজ্যের বিরোধী দলনেতা যে যে কথাগুলো বলে যাচ্ছে রামনবমীকে কেন্দ্র করে, আরে ওনাদের কে ঠেকা দিয়েছে রামনবমীর? ওনারা কি মানে ওনাদের সম্পত্তি নাকি? মানে ওনাদের ফ্র্যাঞ্চাইজি নাকি? এই মানে হিন্দু সম্রাট হয়ে ওঠার চেষ্টা করছেন তো। হিন্দু ধর্মটা বা রামনবমীর মতন উৎসব, এই উৎসবটা কি এই শুভেন্দু অধিকারীর নিজের ফ্র্যাঞ্চাইজি আছে নাকি কোনো? আসলে পরিকল্পিতভাবে একটা অশান্তি পাকানোর চেষ্টা হচ্ছে। আমরা সেই অর্থেই বলেছি যে কোথাও যদি এই ধরনের অশান্তি পাকাতে কোনো দাঙ্গাবাজরা আসে, তাহলে জ্যোতি বসু এবং বুদ্ধদেব ভট্টাচার্যের বাংলাতে তাদের দেখানো পথেই তারা যে ট্রিটমেন্ট দেওয়ার কথা বলেছে দাঙ্গাবাজদের, সেই ট্রিটমেন্টই দেওয়া হবে। কিন্তু আমি এক্ষেত্রে দুটো কথা মনে করতে পারি, তোমারও নিশ্চয়ই মনে থাকবে, তুমি সেই প্রসঙ্গেই বলছো। জ্যোতিবাবু তেলেনীপাড়ায় দাঙ্গা ডাগার পরিস্থিতি হওয়ার সময় তিনি যখন স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি বলেছিলেন, মাইকে বলেছিলেন যে পুলিশকে বলেছি কেউ দাঙ্গা লাগাতে এলে শুট অ্যাট সাইট, একদম মাথায় গুলি করতে। আর বুদ্ধবাবু বলেছিলেন দাঙ্গা করতে এলে মাথা ভেঙে দেবো। তোমরা এর মধ্যে কোন পথটা বেছে নেবে? এই দুটো কথারই মূল মর্মার্থটা এটাই যে দাঙ্গাবাজদের প্রতি জিরো টলারেন্স। এবং গোটা বাংলা জুড়ে বামপন্থীরা তারা যে সময় সরকার পরিচালনা করেছে, সেই সময় এই জিরো টলারেন্সের মনোভাব রেখেছিল দাঙ্গাবাজদের বিরুদ্ধে। কিন্তু 2011-র পর থেকে আমরা দেখেছি গোটা রাজ্যে আরএসএস এর শিবির, আরএসএস এর ক্যাম্প প্রতিনিয়ত বেড়েছে। এবং একই সাথে সরস্বতী বিদ্যা মন্দির, একল স্কুল, সরকারি পড়াশোনার পাঠ গোল্লায় পাঠিয়ে যাতে এই ধরনের স্কুলগুলোর প্রচলন আরো বেশি করে হয় তার ব্যবস্থা করেছে এই সরকার। এখন সেই কারণেই আরো বেশি মাথাচাড়া দেওয়ার জায়গা পাচ্ছে এরা। এই জিরো টলারেন্স টুয়ার্ডস দাঙ্গাবাজ, সেইটাই আমরা বলতে চেয়েছি এবং সেইটাই আগামী 6 তারিখ রাস্তায় থাকবে এসএফআই। কোথাও ক্যাম্প হবে, কোথাও মানুষের মধ্যে মানে কনসাসনেস তৈরি করবার জন্য রাস্তায় নামা হবে। সব মিলিয়ে দাঙ্গাবাজের বিরুদ্ধে জিরো টলারেন্স, মানে এই মুহূর্তে আমাদের বার্তা। তোমরা বামপন্থী ছাত্র যুবরা কোভিডের সময় রেড ভলেন্টিয়ারের ভূমিকা পালন করেছিল, অবশ্যই খুব গুরুত্বপূর্ণ ভূমিকা। মানে তোমরা প্যারালাল একটা সরকারের ভূমিকাই প্রায় পালন করেছিলে। এখনো কি তোমরা সরকারের একটা প্যারালাল ভূমিকা পালন করতে চলেছো? সরকারের যেটা ভূমিকা হওয়া উচিত ছিল, সরকার সেই ভূমিকা তো পালন করছে না। তুমি যে প্রসঙ্গটা বললে রেড ভলেন্টিয়ারের প্রসঙ্গ, সেক্ষেত্রেও সরকার তার ভূমিকা পালন করেনি। তাই বাধ্য হয়েছিলাম আমরা যে রেড ভলেন্টিয়ার হিসেবে মানুষের কাছে পৌঁছানোর বা মানুষকে খানিকটা রিলিফ দেওয়ার।
ঠিক তেমন ভাবেই এখানেও সরকার তার ভূমিকা পালন করছে না বোঝা যাচ্ছে। না হলে যে সব নেতারা এই ধরনের হেট স্পিচ দিচ্ছে তারা এখনো বাইরে ঘোরাঘুরি করছে কি করে? সরকার যদি ভূমিকা নিত তাহলে তো এদের জেলের ভেতর থাকার কথা ছিল, লকআপের ভেতর থাকার কথা ছিল। বাংলার শান্তি সম্প্রীতি রক্ষা করবার ঐতিহ্য এসএফআই এর বহুদিনের। 92 সালে এসএফআই রাত জেগে রাত পাহারা দিয়েছিল 6ই ডিসেম্বর। ঠিক যেমন ভাবে 6ই ডিসেম্বর 1992 এসএফআই রাত পাহারা দিয়েছিল, এই 6ই এপ্রিল 2025ও এসএফআই রাত পাহারা দেবে। কিন্তু 1992 সালে তোমাদের হাতে, তোমার দলের হাতে, তোমাদের ছাত্র সংগঠনের কথা আমি যদি নাও বলি, তোমাদের দলের হাতে কিন্তু প্রশাসনিক ক্ষমতা ছিল, এবারে নেই। কি করে কমব্যাট করবে? 1 কোটি হিন্দুকে পথে নামার নিদান দিয়েছেন বিরোধী দল। মানুষের ক্ষমতা তো আছে। বাংলার মানুষ যে সংস্কৃতি, যে শিক্ষা, যে সোশ্যাল ফেব্রিকের মধ্যে বড় হয়েছে, সেইটার একটা নিজস্ব ক্ষমতা আছে। সেই সোশ্যাল ফেব্রিকটার একটা নিজস্ব ক্ষমতা আছে। রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলামদের একটা নিজস্ব ক্ষমতা আছে। সেই ক্ষমতার জোরেই আমরা এই কথা বলছি এবং দাঙ্গাবাজদের রুখে দেখাবো। দেবাঞ্জন, আমি তোমার কথার খুব একটা বিরোধিতা এই জন্য করছি না, আমি তোমাকে শেষ 2টো প্রশ্ন করব, তোমার ফ্লাইট ধরার তাড়া আছে। হুম, তোমরা তোমাদের মেম্বারশিপ, এসএফআই এর মেম্বারশিপ 2011 সালের পরে 2025 সালে রেকর্ড বৃদ্ধি হয়েছে বলে তোমরা দাবি করেছো, একটু হুম। বিস্তারিত বলো। না, আমাদের মেম্বারশিপ প্রত্যেক বছরই, গত বছরও 8 লাখ পার করেছিল, হুম। এবছরও 8 লাখ পার করেছে। 8,31,281 জন সদস্য গোটা রাজ্য জুড়ে ছাত্রছাত্রী তারা এসএফআই এর সদস্য হয়েছে 2024-25 শিক্ষাবর্ষে। হুম। বিশেষ করে যেসব জায়গাতে আক্রমণ করবার চেষ্টা করেছে, হামলা, মিথ্যা মামলা, নানাভাবে হচ্ছে যে অপদস্থ করবার চেষ্টা হয়েছে এসএফআই কে, সেই সমস্ত জায়গাতেই মেম্বারশিপ বেড়েছে। যেমন? দিনহাটায় যেখানে দুদিন আগে বলেছে যে মেরে বাড়ি ঢুকিয়ে দেবে, সেই হুম। জায়গাতে আমাদের 10% মেম্বারশিপ বেড়েছে। হুম। এবার কারা ঘরে ঢুকবে, কারা ঘরের বাইরে থাকবে, সেটা বোঝা যাবে ভবিষ্যতে। এটাকে আহ, একটা প্রচ্ছন্ন হুমকি? গোটা থেকে মানে কেউ হুমকি মনে করলে হুমকি, কেউ বাস্তবতা মনে করলে বাস্তবতা, কেউ ওয়ার্নিং মনে করলে ওয়ার্নিং। মানে চালিয়ে খেলবে? চালিয়ে খেলার কথা তো আজকে বলে নয়, এসএফআই চিরকালই চালিয়েই খেলে এবং এখন সেই চালিয়ে খেলার মরশুমই চলছে। আইপিএল চলছে, চালিয়ে খেলার মরশুম। অতএব যেখানে, আমরা এর আগেও বলেছি, আমরা খুবই শান্তশিষ্ট এমনিতে, আমরা কোথাও কোনো জেচে পড়ে অশান্তি পাকাতে যাই না, কিন্তু কেউ অশান্তি পাকাতে এলে তার দায় তো তাকে নিজেকেই নিতে হবে। এছাড়াও জঙ্গলমহলে, গোটা জঙ্গলমহল জুড়ে এসএফআই এর মেম্বারশিপ বেড়েছে। বাঁকুড়াতে প্রায় 35% সদস্য সংখ্যা বৃদ্ধি হয়েছে। ঝাড়গ্রামে আদিবাসী অঞ্চলে 18% বৃদ্ধি হয়েছে। বেলপাহাড়ি থেকে শুরু করে, গোপীপল্লবপুর থেকে শুরু করে, ইভেন গড়বেতা, কেশপুর, ঘাটাল, আহ নন্দীগ্রাম, এরকম নানান জায়গায় গোটা মেদিনীপুর জুড়ে এসএফআই এর মেম্বারশিপ বেড়েছে। চা বলয়তে এসএফআই এর মেম্বারশিপ বেড়েছে, প্রায় 40% বৃদ্ধি পেয়েছে চা বলয়তে, চা বাগানগুলোর মধ্যে। মেডিকেল কলেজগুলোতে মেম্বারশিপ বেড়েছে, প্রায় দ্বিগুণ হয়েছে। এর আগের শিক্ষাবর্ষের থেকে এই শিক্ষাবর্ষে প্রায় দ্বিগুণ হয়েছে মেডিকেল কলেজগুলোতে মেম্বারশিপ গোটা রাজ্য জুড়ে। বিশ্ববিদ্যালয়গুলোতে বেড়েছে। সব মিলিয়ে আহ এই 8,31,281 জন ছাত্রছাত্রী তারা গোটা রাজ্য জুড়ে শিক্ষার অধিকার, পড়াশোনার অধিকার, নিরাপত্তার অধিকার, মত প্রকাশের অধিকারের যে লড়াই আমরা লড়ছি, সেই লড়াইটাকে আরো প্রশস্ত করবার দিকে এগোবে। আমি আর 2টো মাত্র প্রশ্ন করব। অনেকে নিন্দুকেরা বলছেন যে মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তীরা নিজেরা না এগিয়ে ছোটদেরকে, এসএফআই কে, দেবাঞ্জন, সৃজন, প্রণয়দেরকে, প্রতিকূরদেরকে এগিয়ে দিল। কি বলবে কিসে এগিয়ে দিল বলছি? এই রামনবমীতে বিজেপি কে কমব্যাট করার ক্ষেত্রে? গতকালই তো মোহাম্মদ সেলিম প্রেস কনফারেন্স করেছেন, করে এই ডাক দিয়েছেন যে গোটা রাজ্যের মানুষ যাতে রাস্তায় থাকে। তার আগের দিন বিমান বসু আমাদের সংগঠনের প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন, হুম। বামফ্রন্টের চেয়ারম্যান, উনিও এই আহ্বান জানিয়েছেন যাতে গোটা রাজ্যের মানুষ তারা রাস্তায় থাকেন। তো ন্যাচারালি যখন অভিভাবকরা এই ডাক দেয়, সেই ডাকে আমরাও সাড়া দিই। আমরাও সেই ডাকে সাড়া দিয়েই আমরা ভারতের ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নিয়েছি যে আমরা রাস্তায় থাকবো। আমার একেবারে শেষ প্রশ্ন। আর আগামী, হ্যাঁ, এটাই তো ভালো, মানে আগের প্রজন্ম তার পরের প্রজন্মকে এই লড়াইতে সামনে রাখবে, এটাই তো স্বাভাবিক। আমার একেবারে শেষ প্রশ্ন। আমি যদি খুব ভুল না করি, 2012 সালে আহ, হুম, আজকের দিনেই, মানে আগামীকাল 2রা এপ্রিল, এই দিনেই সুদীপ্ত গুপ্ত, পুলিশ হুম, কাস্টডিতে তার হত্যা হয়েছিল। আহ, হুম। কি বলবে এই দিনটাকে নিয়ে?
এই দিনে সুদীপ্ত গুপ্তর পুলিশ কাস্টাডিতে হত্যা হয়েছিল, এবং যখন হত্যা হয়, যখন কলকাতার রাজপথে একজন ছাত্রের মৃতদেহ পড়ে আছে, রক্তাক্ত দেহ পড়ে আছে, সেই সময় মুখ্যমন্ত্রী আইপিএল এর চটুল নৃত্যশৈলীতে ব্যস্ত ছিলেন। সেই সময়কার শিক্ষামন্ত্রী ছিলেন এখন যিনি শিক্ষামন্ত্রী, যিনি গাড়ি চাপা দিয়ে মারবার চেষ্টা করেন। সুদীপ্ত গুপ্ত মিছিলে আওয়াজ তুলেছিল ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে, ক্যাম্পাসের ভেতরে গণতান্ত্রিক পরিসরকে আরো প্রশস্ত করবার দাবিতে, মত প্রকাশের অধিকার প্রতিষ্ঠা করবার দাবিতে ক্যাম্পাসের ভেতর। এখনো পর্যন্ত সেই লড়াইটা আমরা লড়ে চলেছি। আগামীকাল ভারতের ছাত্র ফেডারেশন সহ 4টি বাম ছাত্র সংগঠনের ডাকে মিছিল হবে কলকাতাতে। শিয়ালদা থেকে একটি মিছিল হবে, কলেজ স্ট্রিট থেকে একটি মিছিল হবে। সুদীপ্ত গুপ্তের আওয়াজকে ওরা ভেবেছিল স্তব্ধ করে দেবে, খুন করে সুদীপ্ত গুপ্তকে, কিন্তু সুদীপ্ত গুপ্ত খুন হওয়ার পরে গোটা রাজ্য জুড়ে এখনো এই 8,31,281 জন সুদীপ্ত গুপ্ত, তারা সমান তালে লড়াই দিয়ে যাচ্ছে, এবং তারাই এই আওয়াজ তুলেছে যে চালিয়ে খেলবে এসে। তাই অনেক ধন্যবাদ দেবাঞ্জন কথা বলার জন্য। ধন্যবাদ।